রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেটে টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সবথেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া, আর হাড়গুলো বুড়িগঙ্গার নদীতে ফেলে দিয়ে আয়। তামিমের নির্দেশ মতো গার্জরা 2 টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভিতরে রঙ্গমঞ্চখানায়, যেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অবধি কোনো হুদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হুদিশ পাওয়া দুঃস্বপ্রাপ্য। তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে। আরশিনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা। প্লেন কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানেই নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে, আর বাম কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টেড হয় তারা আর কখনো আলোর মুখী দেখে না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তামিম, কিন্তু ওর নীরবতাও গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়া চারটেখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সর্দার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন চাইলেই যে কোনো পরিষদের যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার চোরাগলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণ। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায়। তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই। আর বেপরোয়া জীবনী, মদের নেশা, খুন খারাপি সবই যেন নিত্যদিনের ডাল খাতের মতো। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা যুবসাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ। আরশিনগরে নির্বাচনের হাওয়া বয়েছে, শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে। তানভীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায়, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময়ে এক উঠতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো 2 টুকরো করা। কিন্তু ঘুণ অক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কী হয়েছিল সালমানের সাথে। খবর চারদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে, কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয়। গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে, আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে নামতেই উপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলেই ডিক্লেয়ার হবে। সেখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল। তামিমের সবথেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। ধীরে ধীরে তামিম এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতি রাতে তামিম সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে উঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব। খুব হই উল্লাসে মেতে ওঠে তামিম আর তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধেই আমি মাতোয়ারা। পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব, মাহির, পেটমোটা রফিক, কালা মানিক, টাকলা মফিস আর বোমা সাকিব। আর সাথে খোলা জিপ ভর্তি ছেলে নিয়ে গেছে আরশিনগরের একটি কলেজের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসাবে প্রায়ই চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার।
ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপী রমণী। থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে ওড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হল না। বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সে রমণী। আর তাকে চোখের নজরে বন্দি করছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরই সরছে না। ও ভাই! এভাবে মাহির ৩-৪ বার ডাকে তামিমকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে, আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। কেটা আপনার সর্বনাশ করছে ভাই? আমারে কন খালি হাত ভাইঙ্গা ভিতরে হান্দাই দিমু। বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে, আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথেই ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়, আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে। শালার ভাই, কথা বলার আর জায়গা পেলি না, একটুর জন্য চলে গেল। কেটা চুইলা গেল ভাই? তোর মরা বাপ। খুব বিরক্ত নিয়ে বিদ্যালয় পৌঁছায়। তামিম যাওয়া মাত্রই তাকে ফুল দিয়ে বরণ করা হয়, আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সামনের আসরে বসেন। প্রথমে একটু ভাষণ, আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু আচটু কথোপকথনও হন। কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে। সকালের দেখা পরম সুন্দরীকে যে সে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও না করতে পারেনি তামিম। যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তামিম স্টেজে ওঠা মাত্র হাততালিতে ফেটে পড়ে চারপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালের সেই রহস্যময়ী রমণীর দিকে। তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়, আর মাইক নিয়ে শুভাকে উদ্দেশ্য করে বলে, সি গ্রিন শাড়ি পরা, লম্বা চুলওয়ালা মাঝের সারিতে বসে থাকা মেয়েটি, স্টেজে আসো। তামিমের কথা শুনে সবাই হাঁ মেলে শুভার দিকে তাকায়, আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যেই একটু করে ভয় কাজ করে। করারই কথা, তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশিনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশের সকলে কানা ঘষা শুরু করে দেয় রীতিমতো। শুভার বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে ডাকছে। শুভা ভয়ে যেতে চায় না, জ্বর হয়ে বসে থাকে চেয়ারেই। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে শুভার দিকে আসতে থাকে। তামিমকে আসতে দেখে শুভা ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমে থমে নীরবতা চলতে থাকে। তামিম এসে সোজা শুভার পাশে দাঁড়ায়। তামিমকে দাঁড়াতে দেখে শুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায়। শুভা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ শুভার হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় শুভার। তামিম ভিড়ের মধ্যে দিয়ে শুভার হাত ধরে নিয়ে যায়, আর তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয়, আর শুভার দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। তামিমের কথা শুনে শুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও শুভার দিকে তাকায়। আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাপড়ের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকার ভিতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আরশিনগরের কেউ কথা বলতে পারে না, তার নজরে শুভার মতো ১৯ বছর বয়সী একটি কিশোরী মেয়ে কিভাবে পড়ল। তামিম সকলকে থ্রেট দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয়, আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর শুভা জড়বস্তুর মতো ওইখানেই দাঁড়িয়ে থাকে। তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায়, আর পিছনে ঘুরে শুভার দিকে তাকায়। এই পরি, আই লাভ ইউ। তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে, আর তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে। আর শুভা স্টেজেই দাঁড়িয়ে থাকে। তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে শুভাকে। যতক্ষণ না বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণ সে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে শুভার দিকে। শুভা স্টেজে দাঁড়িয়ে আছে,
পুরো শরীরটা থরথর করে কাঁপ। চারপাশের হাজারো চাহনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভেতরে ভেতরে আতঙ্কের ঢেউ উঠছে। এমন কেউ যার নাম শুনেই পুরো শহর কাঁপে, যার আইন সে নিজে তৈরি করে, সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কে শুভা এক চুল পরিমাণও নড়ে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন। সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না, শুধু চোখে চোখে সব প্রশ্ন করে। শুভা নির্বাক, কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। সেদিন রাতে আরশিনগরের তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হল পোড়াবাড়ি, খানিকটা রাজা বাদশাদের আমলের মতো। স্যাঁতস্যাঁতে কেবল শ্যাওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর একটি জায়গা। তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। তামিম একবার পেছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চপাণ্ডবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে তারা 5 জনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায়। কালকে মেয়েটার সব ডিটেলস চাই, নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কি করে, সব। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয়। তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায়, চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। এ কোন মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে? খেলা? মাহির সতর্ক হয়ে প্রশ্ন করে। দিলের খেলা, মহব্বতের খেলা। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। ভাই, আপনার জন্য তো কেউ ফাঁদ খুঁড়ে শান্তি পাবে না। দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে। কালামানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটি কাট্টি মারে। তুইও কালা, তোর চিন্তাও কালা। ভাই প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চ স্বরে হেসে ওঠে আর তামিম আবার সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ বলে। ওয়েলকাম টু মাই লাইফ পরি। শিকদর বাড়ি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি শুভা। অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয়। শুভা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে, শান্ত, বচনভঙ্গি সুন্দর, সবার কথা শোনে আর খুব মিষ্টি স্বভাবের। মইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে শুভা। শুভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই শুভার। কিন্তু বাবা বলতে অন্তঃপ্রাণ মেয়েটি, তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে। কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্যভেদ করে ঢুকে পড়েছে আর অন্য চিন্তা। শুভা রাতভর বিছানায় ছটপট করে। বারবার তামিম সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে। শি ইজ মাই লেডি। ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। এই কথাগুলো শুভার মনকে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয়ে কাটায় আর অনেক উল্টোপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। থার্সডে মর্নিং। প্রতিদিনের মতো আজকেরও ঠিক সকাল 8:45-এ কলেজে যাওয়ার জন্য রেডি হয় শুভা। আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী, কলি, কাকলি আর মান্তাসা। কলি আর কাকলি যমজ হওয়ার পর ও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায়ই কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে। শুভা এবং তার বান্ধবীরা কলেজে যাবার জন্য বের হয় আর রিকশা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিকশাই পায় না তারা। এরই মধ্যে তাদের সবার সামনে একটি কালো রঙের BMW উপস্থিত হয়। 2 অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন তামিম ভাই। শুভার মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে, যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে। ভাবি সাপ উঠেন না কেলা। হঠাৎ অপরিচিত 2 লোক শুভাকে ভাবি আর আরেকজন ভাবি সাপ ডাকায় বেশ বিব্রত হয়ে পড়ে শুভা। কিন্তু শুভা সঠিক বুঝে না দ্বিতীয়জন তাকে কি ডাকলো, ভাবি সাপ নাকি ভাবি সাপ। দেখুন, আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। ভাবি, আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালায় আইব আপনারা নিতে। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে শুভার, কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পিছনেই লাগল। শুভা কোনো দিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে তামিম সরকার নামের। শুভা আর কোনো কিছু চিন্তা না করে তার 3 বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। সরকার বাড়ি।
আরশিনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা, যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চিনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাঁচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়ির প্রতিটি ইঁটে, কাঠে, মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ। তানভীর সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকরাও ঢুকতে সাহস পায় না। সরকার ভিলার বৈঠকখানায় চলছিল তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। তামিম ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে, আমার ফোন নাম্বারটা দেখলেই যেখানে তাদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর। আব্বাজান, আমি এমপি তামিম সরকার, পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে। আমার পিছনে লাগা সোজা না। আপনি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। তামিম আর তানভীর সরকারের কথার মাঝেই ছোট করে তামিমের ফোনে একটি টেক্সট আসে, যেটা দেখার পরই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে। তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বেরোতে থাকে। অবশ্য এই রাগের কারণ তার শখের নারী। বোমা, সাকিব আর কালা মানিকি বাড়িতে এসে তামিমকে টেক্সট পাঠায় শুভার গাড়িতে করে কলেজে না যাওয়ার জন্য। তানভীর সরকারের সাথে আলোচনা করতে থাকায় টেক্সটটি দেখতে তামিমের একটু দেরি হয়। টেক্সট দেখার ৫-৬ মিনিট পর তামিম খুব রেগে বাইরে আসতে থাকে। তামিম বের হতেই তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। অবশ্য তামিম যখনই রেগে বের হয় তখনই কারো কারো রক্তে নিজের হাত পরিষ্কার করে। তামিম জিপের কাছে আসতেই তার পঞ্চপাণ্ডবও যে যার মতো জায়গায় বসে পড়ে। ভাই, কারে উড়াইতে হইব? নাম কন খালি। বোমা সাকিব সব সময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে। তার নিজ হাতে বানানো বোম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে। তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠে বলে, গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা। সিটি কলেজ। রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে। আরশিনগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে। চারদিক কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে, দ্বাদশ শ্রেণীর বি সেকশনে। তখন শুভার ক্লাস চলছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছুর তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুঝে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘোষা করে, কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সব। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী, ঠিক তখনই তামিম আর তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয়। তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে, আর ক্লাসে পিং ড্রপ সাইলেন্টের নীরবতা বিরাজ করে। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। তামিম সোজা শুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর শুভার দিকে তাকিয়ে থাকে। তামিম দাঁড়ানো মাত্র শুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায়, আর শুভা মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। যার সামনে আরশিনগরের কেউ ভয়ে কথা বলতে পারে না, সে কি না তার সামনে দাঁড়িয়ে আছে। তামিম খুব কড়াভাবে বলে, গাড়ি পাঠিয়েছিলাম। শুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে উঠে শুভাকে। তো আসিসনি কেন? তামিমের ধমকে কেঁপে উঠে শুভা। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম একটু ঝুঁকে শুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। আমি কিন্তু খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবি। শুভা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ। শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম। প্রিন্সিপাল অফিস। প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে। পিয়নকে দিয়ে শুভাকে ডেকে পাঠানো হয়। শুভা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকল। কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে শুভা, তুমি আর কলেজে এসো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ে শুভার। আমার কি দোষ স্যার? দেখো শুভা, তোমার কোনো অপরাধ নেই জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝে না। ধরতে গেলে আরশিনগরে আমাদের কলেজ খুবই বিখ্যাত। রথথোক হক এটা কখনোই কাম্য নয়। আশা করি তুমি বুঝেছ। শুভা নিঃশব্দে বেরিয়ে। কি বা বলবে সে? তার বলার মতো ভাষা তো নেই। রাত ৯টা, শিকদার বাড়ি।
বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সুভা। সুভা চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। সুভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পরও যখন কেউ দরজা খোলে না, সুভা নিজে নিচে মেনে আসে। হয়তো মা কোনো কাজে ব্যস্ত, তাই শুনতে পায়নি। সুভা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা। খামের ভেতরে একটি ছোট সাদা কাফনের কাপড় আর একটি ছোট নোট। আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। সুভা থর থর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে। সাথে সাথে কল আসে তামিমের। সুভা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে। আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে? সুভা তামিমের গলা শুনে শুকনো ঢোক গিলে। কিরে, কথা বল। সুভা আধ ভাঙা গলায় জবাব দেয়, না। যদি সঠিক সময় কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না। সুভা শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, না হলে যেই ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা, আর তামিম ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে সুভা যাবেটা কোথায়? তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল। সুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয়। নিজের অজান্তেই কিভাবে যে বয়সে 9 বছরের ছোট একটি মেয়ের জন্য পাগলমি শুরু করল তামিম, সেটা সে নিজেও বুঝতে পারেনি। তামিমের চিন্তার মাঝেই তার দরজায় নখ পড়ে। কালা মানিক ভয়ে ভয়ে এসে জানায় তারা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে। তামিমও নিচে এসে আসে। তামিমকে নিচে আসতে দেখে বাকি 4 জন একটু ভয় ভয়ে থাকে, আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে। কিভাবে বলবে? কি বলবি জলদি বল। ভাই, ভাই আছলে আমরা হগলে একটু আগে জানবার পারছি খবরটা। কিসের খবর? ভাই, মেয়েদের মতো হেয়ালি না করে বল। ভাবি সাপরে কলেজ থাইকা বের করে দিছে ওই প্রিন্সিপাল। সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সাকিব, ভাই, যেই কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে। আমি এখনই বোমা মারতাছি ভাই। সাকিব তাড়াতাড়ি করে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। মানিক, জি ভাই। প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। ওকে ভাই। কালা মানিকও বেরিয়ে পড়ে সুভাষ শিক্ষকদের আনতে, আর তামিম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার সে দেখবে আজকে। তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে মানে তাকে অসম্মান করেছে। আর এই আরশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চ খানায় লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ। পঞ্চপাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি এক চুলও ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দিবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই, লোকজন রেডি। প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3 জন টিচার সবাই গাড়িতে। তামিমের মুখে চিরচেনা সেই হাসি। রঙ্গমঞ্চ খানায় নিয়ে আয়, আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারিকয়। রঙ্গমঞ্চখানা। টিচারদের এক এক করে নামানো হয়। সবার চোখে কালো কাপড়, হাত বাঁধা। তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের উপরে পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে আর কয়েকজন সহযোগী। কিরে, কে তোকে ক্ষমতা দিছে আমার শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে, স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো আরশিনগর দেখবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাতে ও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে। শিক্ষা দে এদের। সাকিব আগুনের মতো চোখে তাকায়। ভাই, শুধু শিক্ষা না, শরীরে লিখে দিমু, সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরদিন সকাল। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশে আওয়াজ কানে আসছে, আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সবকিছু। সকালের চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত। কিন্তু এমন তো হয় না সচরাচর। শুভা একটুর জন্য বারান্দায় যায়। যে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে।
সুভা ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্নাঘরে আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আরশিনগরের নামকরা কলেজে আগুন, 3 জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায়, ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সুভার বাবা তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখেছিস মা, তোদের কলেজে ভয়ঙ্কর আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দিব। সুভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। সুভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও হারিয়ে ফেলে, তাই সে নিজের রুমে যেতে থাকে। শুভা, নাস্তা করে যা মা। জি আচ্ছা মা। সুভা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে, খাবার যেন তার গলা দিয়ে নামছেই না। সুভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নেয়। একটি ছোট্ট মেসেজ আছে তাতে। বিকেল 5টায় দেখা হচ্ছে পরি। মেসেজটা পাওয়া মাত্র সুভার কলিজার পানি শুকিয়ে যায়। সে এই কোনো বিপদে পড়ল। সুভা এবার আয়নায় নিজেকে দেখে। ভয়, অভিমান, অসহায়ত্ব সব মিশে যাচ্ছে। নিজেকে জিজ্ঞেস করে, কিভাবে বাঁচবো আমি তামিম সরকারের হাত থেকে? সরকার ভিলা। তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আছা করে মাঠে নেমেছে। মনে হয় না এতটা সহজ হবে। ঠিক তখনই ওপর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে। না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খায়, কারণ এই একজনই আছে যাকে ৮-৮ সকলে জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই হবে। আর যদি না হয়, নিজেদের কবর কোথায় করতে হবে সেই জায়গায় ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গিলে। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না। আরশিনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হল, তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে? এতটা হতভাগা কে আছে এই আরশিনগরে? তামিম বাড়ি। নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝে তামিম সরকার নিচে নেমে আসে, আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথা মতো সবাই বসে, কিন্তু মনে ভয় রয়েই গেছে। তামিম আসবে আর কিছু করবে না, এটা ভাবা মূর্খতা। আব্বাজান, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করেন। তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেই, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন, তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খোলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীর তাজা রক্তে ভরা। পরক্ষণে তানভীর সরকারের কানে গোড়ানো আওয়াজ আসে। তিনি নিচে তাকায় আর শুকনো ঢোক গিলে। খালেদা রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনও নিচে চাতক পাখির মতো গংড়াচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদা রশিদের মাথা আলাবা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র কয়জনের প্যান্ট ভিজে যায় ভয়ে। আমার আব্বা হইতাছে আমার জান। যেই মাথা দিয়ে আমার আব্বাজানকে মারার পরিকল্পনা করছিল, সেই মাথা আলাদা হওয়া দরকার ছিল। নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢোক গিলে। আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইব, তার চোখ খুলে আমি মার্বেল খেলব। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল পটকে চলে যায় আর সামনে বসে পড়েন। আর তানভীর সরকার 1 বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বহায়, ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায়। এরপর তামিম সোজা চলে যায় তার রুমে, আর তানভীর সরকার অন্দরমহলে। আয়ুব, জি কর্তা। লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আজ্ঞে কর্তা।
বিকেলবেলা তানভীর সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখন ও সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজা লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম। তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি, না হয় ৮ শার্ট, কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট। যেন প্রতিটি সেলাইয়ে গাঁথায় আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে, চোখে কঠোরতা আর মুখে দূর নিবার দাপট। হাতে মোটা সোনের ব্রেসলেট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায়, আর নেতারা ওইভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয়ে কাটে শুভহার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ শুভহার সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবেই বা তামিম সরকারের মুখোমুখি হবে, এটা ভেবেই শুভহার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আরশিনগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল। যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়, তার সাথে কিভাবে সে দেখা করবে আর কিভাবেই বা তার মুখোমুখি হবে। শুভহার চিন্তার মাঝেই গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্র তার ভয় আরও বেড়ে যায়। তামিমের দুজন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু শুভহা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। শুভহার চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতে আসে ওপরে। মাকে ওপরে আসতে দেখে শুভহার ভয় আরও বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? শুভা, জি মা। তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে যে বিকালে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতবম্ব হয়ে যায় শুভহা। তার জানা মতে এমন কিছুই তো আজকে নেই। তাহলে কি রে, যাবি তো নাকি? জি আম্মু। শুভহা তার মায়ের সাথে নিচে মেনে আসে। শুভহা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি, আসি তাহলে আমরা? আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকলি শুভহাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। শুভা, তামিম স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। কাকলির কথা শুনে শুভহার ভয় আরও বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি। শুভহা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাব, এত লেট কেলা? ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কয়লাম। শুভহা কোনো কথা বলে না। এদিক ওদিক ভালো মতো দেখে তাড়িতে উঠে পড়ে আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গতি যত দূর বাড়াচ্ছিল, শুভহার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলে পোড়াবাড়ির সামনে থামে। শুভহার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয়। শুভহা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভহাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। শুভহা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। তামিম পিছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাবি সব আইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে, আর শুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পিছনে ফিরে তাকায় শুভার দিকে। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল শুভাকে। শুভাকে দেখা মাত্র তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোম্যান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে শুভার দিকে কাছে আসতে থাকে। তামিমের প্রতিটি কদমে যেন শুভার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুভ ঢোক গিলতে থাকে। তামিম শুভার খুব কাছে এসে দাঁড়ায়। শুভা ভয়ে নিজের জামা খামচে ধরে। শুভা তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে শুভার ডান গালে চুমু খায়। তামিমের এমন কাণ্ডে শুভার চোখ বড় বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? শুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। দেখো, আমি মানুষ ভালো না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। তামিমের কথা শুনে শুভার ভয় আরও বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। নিজ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না। এখন বাড়ি যাও। এই মাহির তোর ভাবিকে বাড়ি দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে শুভাকে সাথে নিয়ে যায়। শুভা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ।
তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে আর সিগার টানতে টানতে রঙ্গমঞ্চখানার দিকে যায়। সারা রাস্তা শুভা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেনি। শুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞাসা করে পরীক্ষা কেমন হলো আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো। শুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে শুভা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তামিমের কথা না শোনে তাহলে তার মৃত্যু নিশ্চিত, এটা তো শুভা বুঝে গেছিল। অবশ্য তামিমের ভয়াবহতার কথা শুভা এর আগেও শুনেছে। যাকে সবাই ভয় পায় সেই পড়ল শুভার গলায়। শুভা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। সভার কান্নার মাঝেই তার ফোনে ভিডিও কল আসে তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে শুভার কান্না আরও বেড়ে যায়। এভাবে 2 বার কল ধরে না শুভা। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে, আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ ক্যান্ট হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে শুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু না বলে কিছুক্ষণ শুভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয় আর শুভাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণেই আবার তার ফোনে টেক্সট আসে। সি ইউ টুনাইট। টেক্সটটা দেখা মাত্র শুভার আতঙ্ক আরও বেড়ে যায়। টুনাইট মানে তামিম আসবে রাতে। তামিমের 1 লাইন টেক্সট দেখে শুভা আতকে ওঠে। মানে তামিম আসবে রাতে তার সাথে দেখা করতে? শুভা কি করবে কিছুই বুঝতে পারে না। একদিকে তামিমের ভয়, আরেকদিকে তার পরিবারের। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশনের প্রচারণা শেষে তানভীর সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর তাদের খাবার পরিবেশ করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার, ছেলে বলতে অঙ্গান। ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণের কটু কথা বললে ওদের চোখের বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়েশা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। গিন্নি, আপনার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বলেন, কর্তা, আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখনো ফিরবে এটা একমাত্র তামিমই জান। শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা। খাওয়া দাওয়ার মাঝেই তামিমের জিভ আসার শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকে। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে। কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আরেক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চাপাতি যা রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যাতে একটু রক্তের ছিটাপোটা লেগে আছে, তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র নেতারা খাবার থুয়ে দাঁড়িয়ে যান। যে যার মুখোমুখি হয়ে তাকায়। ভয়ে ঘাম ছুটে যায় তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মা যান, আপনি অন্দরমহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভিতরে চলে যান, কিন্তু তার ছলছল নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয়, দিয়েই নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু পেরে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন, কিছু খেয়েছেন বাবাজান? না আব্বা, খাই নাই এখনো। ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। জি ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখেই নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা সাওয়ার নেই। তামিম যাওয়া মাত্র কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানভীর সরকার আর ছেলের জন্য অপেক্ষা করে। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নিচে চলে আসেন। তামিম আসা মাত্র ভয়ে নেতারা দাঁড়িয়ে যায়। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামই হয়। তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলেন। তামিম বসা মাত্র তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে আর বাকি নেতাদেরও খেতে বলে। বাবাজান, রাতে বাসায় থাকবেন তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তারে না দেখলে আমার ঘুম আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই বিষয়ে মানুষের কথা শুনতে চায়। বাবাজান, সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হয়ে নেই সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর
বাড়িতে তুলে আনবো নে। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজে ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখও মুছে দেন। শুভা ভয়ে আর আতঙ্কে ঘুমোতে পারে না। ল্যাম্প লাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে, আর যাই হোক পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। শুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় শুভার। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় শুভার। তামিম তার সামনের চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্র শুভার হৃদস্পন্দ বেড়ে যায়। ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তামিম কখন আসলো আর কখন থেকেই বা বসে আছে? শুভার মা বাবা কেন কিছু বলল না? সব মিলিয়ে শুভা খুব ভয় পায়। তামিম চুপচাপ শুভার সামনে বসে থাকে। কি পড়ছো? শুভা ধীরে ধীরে বলে। অ্যাকাউন্টিং। তামিম শুভার বই নিয়ে বন্ধ করে সাইটে রাখে আর শুভার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নেয়। বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো। শুভা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি কাকে ভয় পাই? শুভার চোখে মুখে আতঙ্ক জমে যায়। যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায়? নিজের রাগ। আমি রেগে গেলে ভিতরে জানোয়ারটা আর থামে না। তামিম নিজের মুখ শুভার কানের কাছে নিয়ে আস্তে আস্তে করে বলে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে শুভার চোখে পানি চলে আসে। শুভার চোখে পানি দেখে তামিম তার নিজের হাতে মুছে দেয় আর শুভার মাথায় হাত বুলোতে বুলোতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে। গ্রহণ করো আমাকে। তোমাকে আজকে রাতটার সময় দিলাম, কালকে বিকেল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। শুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শোনে। ভয়ে তার ভিতর থেকে কোনো কথাই বের হয় না। তামিম উঠে বাড়ায় আর দরজার কাছে দেয়। যে ঘুরে আবার আসে শুভার কাছে। এসে একটু ঝুঁকে শুভার মুখ বরাবর। তোমাকে একটা চুম্মা দেই? জি। তামিম শুভার গাড়ে চুমু দেয়। উত্তরটা যেন হ্যাঁ হয় সুন্দরী, না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় শুভার রুম থেকে আর শুভা পাথর মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় আর দোটানায় পারে যায় শুভা। সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারে না। তামিম শুভাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায় আর নিজের রুমে যেয়ে সেদিনের শুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। তামিম খুব মনোযোগ সহকারে শুভার নাচের ভিডিও দেখতে থাকে। পড়ি, আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি। তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। তামিমকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে তামিমের বাপ। তানভীর বেশ কিছুক্ষণ পর আয়শা বেগমের কথার কোনো উত্তর দেন না। চুপচাপ বসে থেকে শুধু তার কথাগুলো শুনছে। আমি বলি কি, তামিমের একটা বিয়ে দাও। এইবার তানভীর সরকার একটু নড়ে চড়ে বসে। গিন্নি, আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেম কাজটাই করবে। আয়শা বেগম একটু অন্য মনস্ক হয়ে বলেন, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। কিছু বললেন গিন্নি? না কর্তা, কিছু বলি নাই, বলে লাভ নাই। তানভীর সরকার আয়শা বেগমের হাত ধরে বলেন, যেই আয়সার জন্য আমার মতো লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে, তার কথার দাম নেই বলছেন গিন্নি। আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক কর্তা, আপনি তারে বুঝান। আয়শা বেগমের মনের অবস্থা বুঝতে পারে তানভীর সরকার। একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এভাবে সে তামিমকে দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারবে না। তানভীর সরকার এক কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভিতরে ঢুকে পড়েন। তামিম তখন ও এক দৃষ্টিতে স্ক্রিনে শুভার সেদিনের নাচের ভিডিও দেখছিল। কে এলো কে গেল কোনো হেলদোল নেই তার। তানভীর সরকার কফিটা টি টেবিলে রেখে তামিমের পাশে বসেন আর তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়াতে তামিমের ধ্যান ভাঙে। সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীর সরকারও বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বুলোতে থাকেন। বাবাজান, একটা কথা বলি আপনাকে। তামিম তার বাবার কোলে মুখ গুজে বলেন, আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশনের দরকার আছে আব্বাজান? তানভীর সরকার মুচকি হেসে ছেলের কপালে চুমু খায়। আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জি আব্বাজান, আমার আম্মাকে। আপনাকেও।
তামিম চোখ খুলে তার আব্বাজানের দিকে তাকায়। বাবাজান, আপনি ছাড়া কেউ নেই আমাদের, আমার কলিজার ধন। আপনার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব। তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে, আব্বাজান ধরেন, আপনার চোখ দুইটা অন্ধ হয়ে গেল, আপনি কি কিছু দেখতে পারবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তানভীর তামিমের কথার অর্থ বুঝতে না পেলে শুধু তাকিয়ে থাকেন তার দিকে। আব্বাজান, আপনি হইলেন আমার সেই চোখ, চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনাকে যারা মারার পরিকল্পনা করবে তাদের মরাটা ফরজ হয়ে যায় আব্বা। বাবা, কার মরা কখনো ফরজ সেটা মহান আল্লাহ ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। সেই জন্যই আপনার ক্ষতি করা সব লোককে আমি পরপারে পাঠাই আব্বা। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। হয়তো সেই জন্যই তার পাপের ফলস্বরূপ তামিম এখন দ্বিতীয় তানভীর সরকারে পরিণত হয়েছে। তানভীর সরকার ছেলেকে আর কিছু বলে না। এখন তামিমকে কিছু বলার নেহাবি বোকামির কাজ ছাড়া আর কিছু নয়। তামিমও আবার তার বাবার কোলে শুয়ে পড়ে। তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? আমার সর্বনাশ আব্বাজান। তানভীর একটু ঘাবড়ে যেয়ে ছেলেকে শক্ত করে ধরেন, যার ফলে বাঘে গরুতে এক ঘাটে জল খায় তার সর্বনাশ। এত বড় সাহস কার আমার ছেলের সর্বনাশ করবে? তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, এই সর্বনাশ সেই সর্বনাশ নয় আব্বা, কঠিন রোগে ধরেছে আমাকে। তানভীর সরকার এবার বুঝতে পারেন তার ছেলে কোন সর্বনাশের কথা বলছে। তানভীর সরকার আর তামিম সরকারের কথোপকথনের মাঝেই তামিমের ফোনে কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম দেখে ফোনটা ধরে। মাদার চোদ, কার এত বড় সাহস? দাঁড়া আসতেছি। এই তামিম কল সিরিফ করে খুব রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। মাঝে তানভীর সরকার কি হয়েছে জানতে চাইলে সে কিছু বলে না, রাগের মাথায় বের হয়ে যায়। তানভীর সরকারও বুঝে গেছেন কালকে সকালটাও তার রক্ত দিয়ে শুরু হবে। তামিমকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডবও তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক হয়েছে। তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে, এই মাহির, আমার চাপাতিটা নিয়ে আয়। মানিক দৌড় দিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতিটা নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝেই এক প্রকারের আতঙ্ক বাসা বেঁধে। তামিম যেদিন ক্ষেপে যায় সেদিন তার ভিতরের জানোয়ারটা জাগ্রত হয়, তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমেই শহরের দেওয়ালগুলো ভালো মতো দেখেন আর রাগে চোয়াল শক্ত করে ফেলে। প্রতিটি দেওয়ালে তার আব্বাজানের ছবিতে জুতোর ছাপ দেওয়া, রীতিমতো কালি দিয়ে জুতোর পিছনে ভরিয়ে তানভীর সরকারের প্রতিটি পোস্টারে দেওয়া। পোস্টারগুলো দেখা মাত্রই তামিমের ভিতরের জানোয়ারটা নড়ে ওঠে। সে খুব জোরে ধমক দিয়ে ওঠে, সাকিব ভাই, এখনই উড়াই দিতাছি। না, ওরে ধইরা রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়। বোমা, সাকিব আর কালামানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারিকে আর তার দলের ছেলেদের ধরার জন্য। আর তামিম বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চখানায়। আজকে আর একবার আশিনগরে রক্তের বন্যা বইবে। আজকে আর একবার আশিনগর লাল রঙে রঞ্জিত হবে। আজকে আর একবার আশিনগরে লাশের বিছানা পড়বে। ঠিক ২০ মিনিট পর কামাল পাটোয়ারি আর তার দলের লোকদের ধরে নিয়ে আসা হয়। এসেই তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কালাম পাটোয়ারিকে দেখা মাত্রই তার সিগারটা ফেলে দিয়ে চাপাতিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কামাল পাটোয়ারির ওপরে। কুত্তার বাচ্চা, তুই আমার আব্বার পোস্টে জুতার কালি লাগাস, তোর পা আজকে আমি ৬ টুকরো করব। মাদার। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের ওপরে। এক এক করে ১৭ জনকে তামিম পরপারে পাঠায়। ভোর হইতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ি দেখে জানায় ২.৫ ঘন্টা। এই ২.৫ ঘন্টার আগে আমার আব্বার পোস্টের গুলি নতুন করে লাগা। ভাই রেডি, এখনই উড়াই দিতাছি। তামিমের নির্দেশ মতো লাশগুলোকে গাড়িতে রেখে বোমা ব্লাস্ট করানো হয়, যেন এইটা নর্মাল ঘটনা লাগে। প্রায় সারা রাত ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়ি চলে আসে তার পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে। তামিম হাজার হিংস্র হলেও ইদানিং শুভার সামনে কেমন শান্ত ছেলের মতো থাকে। শিকদার বাড়ি। প্রায় সারা রাত কেটে যায় শুভার চিন্তা আর ভয়ে। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনই তাকে অস্বীকার করা আরও বেশি কঠিন। এভাবেই রাত পার করে শুভা। খুব সকালে শুভার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। শুভার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায়, তার এই একরত্তি মেয়ে কি সুন্দর বড়দের মতো সব গুছিয়ে কাজ করে।
শুভা মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে ওপরে চলে যায়। রুমে এসে শুভা দেখে তার ফোনে 12টা মিসড কল আর 6টা টেক্সট। নাম্বার দেখা মাত্র শুভার গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে তাকে টেক্সট দিয়েছে। শুভা খুব ভয় পেয়ে যায়। তারপরই টেক্সট দেখে তামিম 5টা অ্যাংরি ইমোজি দিয়েছে। তারপর আবার শুভার ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। শুভা সাথে সাথে বারান্দায় চলে যায়। তামিম 2 হাত ভাঁজ করে শুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা থাকলেও সে যে খুব রেগে আছে এটা বোঝাই যাচ্ছে। শুভা আসা মাত্র সাকিব একটি কাগজ ছুঁড়ে মারে শুভার বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাতের সই একদম ঠিক হয়ে গেছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ যায়। তামিম শুভাকে ইশারা করে কাগজটি নেওয়ার জন্য। শুভা ভয়ে ভয়ে কাগজটি নেয় আর খুলে দেখে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, না হলে আমি উপরে আসব। তামিমের থ্রেট শুনে শুভা শুকনো ঢোক গিলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে? শুভার চিন্তার মাঝেই তার মা চলে আসে তাকে ডাকতে। শুভা মায়ের গলার আওয়াজ পেয়েই সাথে সাথে রুমে চলে আসে। কিরে শুভু, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজ দেখাতে নিয়ে যাবে বলিসনি তো? শুভা তার মায়ের কথার আগামাথা কিছু বুঝে না। কলেজ তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? তাড়াতাড়ি রেডি হয়, তোদের মর্নিং বিভাগের হেডমিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। শুভার কাছে পুরো বিষয়টি কেমন যেন লাগে। শুভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে শুভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীদের বাড়ি যেয়ে যেয়ে তাদের সাথে নিয়ে আসছে। শুভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে। কিন্তু বাইরে বের হতেই শুভা দেখে সবাই তামিমের গাড়ির কাছে যাচ্ছে। তামিমকে দেখা মাত্র শুভার ভয় আরও বেড়ে যায়। সবাই তামিমের গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম নিয়ে সোজা শুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। শুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না, বাকিটা দেখেন ওর পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন। শুভার কলেজ টিচাররা মাথা ঝাঁকিয়ে তামিমকে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামনে নিবে। তামিম শুভার হাত ধরে তাকে গাড়িতে বসায় আর পাশের সিটে নিজে বসে পড়ে। শুভা খুব জড়সড়ো হয়ে তামিমের পাশে বসে। তামিম খুব কমই তার মার্সিডিসে বসে, সারাদিন খোলা জিপ নিয়েই থাকে। কিন্তু শুভা সাথে থাকায় তামিম আজকে মার্সিডিসে বসে। তামিম বসা মাত্র লক্ষ্য করে শুভার হাত কাঁপছে থরথর করে। সে নিজেও খুব ঘামেছে। তামিম শুভার পাশের সিটে বসে তার হাত ধরে ফেলে। এখনো তো কাপাকাপি মতো কিছু হয়নি, নার্ভাস হচ্ছ কেন? শুভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, গাড়ি পোড়া বাড়িতে নিয়ে চলেন। জি ছোট কর্তা। তামিমের কথা মতো গাড়ি পোড়া বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম শুভার ডান হাত ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর শুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলবে আর না পারছে নিজের হাত ছাড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে। क्या जाने तू मेरे इरादे ले जाऊंगा सासे चुरा के। শুভার ভয় আরও বেড়ে যায়। তামিম শুধু শুভার দিকে তাকিয়ে থাকে। ধরে নাও গানটার প্রতিটি লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তামিমের কথা শুনে শুভা তার চোখ বন্ধ করে ফেলে। না জানি কি হতে যাচ্ছে তার সাথে। ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না। যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না। ঠিক যেমনটা হয়েছিল শুভার সাথে। গান হওয়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগত, যার নামের সাথে শত রক্তের গল্প জড়িত, যার নাম শুনলেই ৮ আশি সকলে ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবে শুভা? পোড়াবাড়ি। পোড়াবাড়ি হল তামিমের রক্তপাতের সূচনার স্থান, যেখান থেকে জন্ম হয় এক রক্তপিপাসু লোকের সূচনা, যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব। কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান। তামিম সরকারের মতো হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আরশিনগরের সবথেকে আশ্চর্যের বিষয়। তামিম সারা রাস্তা শুভার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শুভাও ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। না পারছে তামিমের হাত থেকে নিজের হাতটি ছাড়াতে আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিমের ভ্যান সরে যায় শুভার থেকে। কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখাতে বাধা দিচ্ছ কেন? আজ্ঞে কর্তা, চলে এসেছি। তামিম শুভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। তামিমের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে আর তামিমের দরজা খুলে দেয়।
দরজা খুলতেই তামিম নেমে পড়ে। তামিম নামার সাথে সাথে আরেকজন শুভার দরজা খুলতে যায়। খবরদার, শি ইজ মাই লেডি, চোখ নামা। তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে, আর তামিম অপর পাশে যেয়ে শুভার গাড়ির ডোর খুলে দেয়। তামিমকে ডোর খুলতে দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তামিম সরকার ও যে কারোর জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয়। তামিম ডোর খুলে হাত বাড়ায় শুভার দিকে। শুভা প্রথমে আমতা আমতা করলে ও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। তামিম শুভাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরেই সামনের দিকে যেতে থাকে। শুভাও তামিমের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তামিমের পঞ্চপাণ্ডব ও পিছু নেই। একটু দূরে যেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পেছনে ফিরে। সালার ভাইরা, ভাই ভাবি রোমান্স দেখতে চাচ্ছ সাথে? ভাগ এখান থেকে। তামিমের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয়, আর তামিম ও শুভাকে নিয়ে একদম পোড়া বাড়ির মাঝে চলে আসে। তামিম শুভাকে মাঝে দাঁড় করায় আর শুভার 2 হাত ধরে। শুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম শুভাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই শুভা অনুভব করে কিছু একটা পড়ে তার কাঁধ ভিজে যাচ্ছে। শুভা সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আঁতকে ওঠে। শুভা ভয় নিয়ে তামিমের দিকে তাকায়। তামিম তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে শুভার দিকে তাকিয়ে। ভয় আর আতঙ্কে শুভা নিজের জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে, আর তামিম তার শক্ত বাহু দিয়ে শুভাকে ধরে রাখে। সাথে সাথে তার পঙ্গপাণ্ডব হাজির হয়। তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যায়। ইস, কোনো কথা না। তামিম এক ঝাটকা দিয়ে তার ধরে থাকা চাপাতিটা ফেলে দেয় আর শুভার উড়নার এক সাইড ছিঁড়ে হাতে পেঁচিয়ে নেয়। শুভাকে আধকোলা করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংস্রতা নিয়ে সামনে এগিয়ে আসতে থাকে। মাহির, চাপাতি দে। তামিমের হুঙ্কারের সাথে সাথে মাহির তাকে চাপাতি দিয়ে দেয় আর তামিম তার নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তামিম সামনে এগিয়ে যেতে যেতে বোমা সাকিব বারিক নিয়ে চলে আসে আর তামিম তাতে উঠে পড়ে। কিছুক্ষণ আগে তামিম শুভার 2 হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একটি উড়ন্ত পাচাতি শুভার কাঁধ বরাবর আসে আর সাথে সাথে তামিমটা এক হাত দিয়ে ধরে ফেলে। চাপাতির গতি একটু বেশি হওয়ায় তামিমের হাত বেশ অনেকটা ক্ষত হয়ে যায় আর শুভার কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে শুভা নিজেকে ধরে রাখতে পারে না, নেতিয়ে পড়ে তামিমের বক্ষে। বর্তমান তামিম চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে 2 জন লোককে তাড়া করে। লোক দুটোর দৌড়ানোর গতি বেশ জোরে, কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই নয়, তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা। সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে আর তামিম ফুল স্পিড দিয়ে সেই লোক দুটোকে ধরে ফেলে। লোক দুটোর কাছে যেতেই তামিম বাইক তাদের চারপাশে ঘোরানো শুরু করে আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের মারতে শুরু করে। কোনো কিছু বলার সুযোগ দেয় না তামিম, হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের ওপরে। 2 জন লোকের রক্তে রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায়। কিছুক্ষণ পর তামিমের পঞ্চপাণ্ডব চলে আসে। সাকিব ভাই, এখনই উড়াইতাছি। মানিক ভাই, সব ক্লিয়ার করতাছি। তামিম তার চাপাতিটা নিজের পাঞ্জাবিতে মুছে মাহিরের হাতে দিয়ে দেয় আর সিগারে টান দিতে দিতে পোড়া বাড়ির উদ্দেশ্যে চলে যায়। তামিম পোড়া বাড়িতে এসেই গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে শুভা তখন ও অজ্ঞান হয়ে আছে। তামিম শুভাকে কোলে নিয়ে পোড়া বাড়ির ভিতরে চলে যায় আর শুভাকে নিজের কোলে বসিয়ে তার গালে কয়েকবার টোকা দেয়, কিন্তু শুভা উঠে না। এই কাকা, পানি নিয়ে আসেন তো। ড্রাইভার পানির বোতল এনে তামিমের হাতে দেয় আর তামিমের ইশারাতে চলে যায়। তামিম সুন্দর মতো একটু পানি নিয়ে শুভার মুখে ছিটে ফুটা দেয়। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে শুভা ধীরে ধীরে চোখ খোলে। চোখ খোলার সাথে সাথে শুভা তামিমের মুখটি দেখতে পায় আর ভয়ে তাড়াতাড়ি করে উঠতে যায়, কিন্তু তামিম তাকে খুব শক্ত করে ধরে ফেলে। শুভা ভালোমতো লক্ষ্য করে সে তামিমের কোলে। তামিম কোনো কথা না বলে শুভাকে জড়িয়ে ধরে আর তার গায়ে লেগে থাকা রক্তগুলো শুভার শরীরে লেগে যায়। তামিম এত জোরে শুভাকে ধরে যে শুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিছুক্ষণ পর তামিম শুভাকে ছেড়ে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে। তামিম শুভার মুখ পরিষ্কার করতে করতে বলে, এত শুকনা হাড্ডি কেন তুমি? শুভা হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে কিছু ভেবে পায় না। এত চিকনা কেন তুমি? ওজন বলতে কিছু নাই? বাপ মা খাইতে দেয় না? শুভা মাথা নিচু করে আস্তে আস্তে বলে, জি দেই। বাল দেয়, খেয়ে দে ওজন বাড়াবা। শুকনা মাইয়া আমার পছন্দ না। শুভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়।
তামিম শুভাকে নামায় তার কোল থেকে, আর সেও উঠে দাঁড়ায়। এ কাকা। তামিমের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে। জি ছোট কর্তা। ওরে বাড়ি দিয়ে আসেন। তামিমের নির্দেশন মতো ড্রাইভার শুভাকে নিয়ে যেতে থাকে, আর তামিম তাকিয়ে থাকে শুভার যাওয়ার দিকে। শুভা একটু দূরে যেতেই তামিম খুব জোরে শুভার নাম ধরে ডাক দেয়। এই সকাল। তামিমের ডাক শুনে শুভা থমকে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে। তামিম দৌড় দিয়ে শুভার কাছে চলে আসে আর তার মুখ বরাবর দাঁড়ায়। তোমার একটু জড়াই ধরি। জি। থ্যাংক ইউ। তামিম থ্যাংক ইউ দিয়েই শুভাকে জড়িয়ে ধরে, আর শুভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। সে তামিমকে ধরার জন্য সম্মতি দেয়নি, কিন্তু তামিম শুভার জিকে সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম শুভাকে ছেড়ে দেয়। যাও বাড়ি যাও। শুভা মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসে, আর তামিম শুভার গাড়ির দরজা লাগিয়ে তাকে বিদায় দেয়। শুভার গাড়ি না যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে। সর্বনাশ হয়ে গেছে আমার, ফেঁসে গেছি আমি। তামিম খুব জোরে জোরেই নিজেই নিজেকে কথাগুলো বলতে থাকে, আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। কে ঠা করলো আপনার সর্বনাশ ভাই, আমারে কোন খালি। তামিম কালামানিকের কথা শুনে পিছনে ফিরে তাকায়, আর তার পাশে থাকা টাকলা মফিসের হাত ধরে টান দিয়ে তার টাক মাথা চুমু খায়। এই টাকলাই আমার সর্বনাশ করেছে, ধর ওরে। তামিমের কথা শুনে বাকি চারজন টাকলা মফিসের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর যে যার মতো কিল ঘুষি মারতে থাকে। অন্যদিকে তামিম তখনও শুভাকে জড়িয়ে ধরার মুহূর্ত ভুলতে পারে না। আল্লাহ রে, মা রে, বাবা রে, ওরা আমার সর্বস্ব লুইটা নিল। ভাই বাঁচান আমারে, ও ভাই। টাকলা মফিসের চিৎকার শুনে তামিমের টনক নড়ে। সে পিছনে ফিরে দেখে আসলেই মফিসকে ধরে বাকিরা রাম কেলানি দিচ্ছে। সালার ভাইরা থাম, আমার টাকলার টাক ফাটাইতে আসছ কেন? তামিমের কথা শুনে বোমা সাকিব প্রতিবাদ করে ওঠে। না ভাই, ওই আপনার সর্বনাশ করছে, ওরে ছাড়ুম না। হো ভাই, আজকা ওরে সানডে মানডে ক্লোজ করুম। কালা মানিক আর বোমা সাকিবের কথা শুনে তামিম নিজের মাথায় নিজেই হাত দেয়। ওর মতো টাকলা আমার কি সর্বনাশ করবো, সার ওরে। তামিমের কথা মতো সবাই টাকলা মফিসকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে মফিসের অবস্থা শেষ প্রায়। মফিসের গেঞ্জি ছেঁড়া, জুতো ছেঁড়া, আর মুখের আকৃতির প্রায় 12টা বাজিয়ে দেয় তারা। মফিস ধীরে ধীরে তার ছেঁড়া জুতোটা হাতে নেই, আর সামনে থাকা চারজনের দিকে তাকায়। আবেগে যে তারা মফিসের 12টা বাজিয়ে ছেড়েছে সেটা এতক্ষণে বুঝে গেছে তারা। যে যার মুখের দিকে তাকায়। মফিস নিজের জুতোর দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায়, আর খুব জোরে গালি দিয়ে তাদের ধাওয়া করে। আর বাকিরা যে যার মতো পোড়া বাড়ির আশেপাশে লুকিয়ে পড়ে, কারণ টাকলা মফিস আজকে তার টাক দিয়েই বাকিদের শেষ করবে বলে নিয়ত করে ফেলে। আর তামিম তাদের এই দৃশ্য দেখে ভ্রু কুচকে তাকিয়ে থাকে। কপাল করে 5টা সঙ্গী পাইছি, 5টাই 5 প্রকারের পাগল। তাদের দৌড়াদৌড়ি এভাবে চলতেই থাকে যতক্ষণ না তামিমের ছাড়ি পড়ে। তামিম খুব জোরে ধমক দেওয়ার সাথে সাথে সবাই যে যার মতো করে দাঁড়িয়ে পড়ে, আর তামিম আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে। পায়ের কাছে মোটা লাঠি পড়ে থাকতে দেখে তামিম তা হাতে নিয়ে নেয় আর তাদের তাড়া করতে থাকে। ভাই খেপসে রে, পালারে শালার ভাইয়েরা। মাহিরের চিৎকার শুনে বাকিরা যে যার অবস্থান থেকে লুকিয়ে পড়ে। এভাবেই সারা বিকেল পার হয় তাদের। খন্দকার বাড়ি। সারা রাস্তা শুভা খুব ভয় ভয়ে আসে। তার কাঁধে এখনো মানুষের রক্ত লেগে আছে, আর সারা শরীরে তামিমের। শুভা খুবই নম্রভদ্র হওয়ায় কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করেনি সে। পড়াশোনা ছাড়া কখনো বাড়ির বাইরেও বের হতো না শুভা, কিন্তু আজকে কেউ একজন তাকে জড়িয়ে ধরল। তার বয়সী মেয়েরা যেখানে এত অ্যাডভান্স, সেখানে শুভা নিজেকে রেখেছে অতি সাধারণ। প্রতিটি মেয়ের মতো শুভাও তার বিয়ে নিয়ে, জীবন সঙ্গী নিয়ে অন্যরকম চিন্তা করত। বান্ধবীদের সাথে আড্ডায় সবসময় শুভা বলতো খুব ভালো একজন মানুষের সাথে তার বিয়ে হবে, অতি সাধারণ একজন মানুষ তার জীবন সঙ্গী হবে। কিন্তু কে জানত তামিমের মতো এমন রকচটা মানুষের পাল্লায় পড়বে শুভা। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে শুভা খুব আতঙ্কে থাকে। যদি তার মা জানতে চায় কি বললে তাকে, কোথায় থেকে আসলো এত রক্ত তার শরীরে। শুভার চিন্তার মাঝেই তার মা দরজা খুলে দেয়। কিরে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এমনি মা। আয় জলদি। শুভা মায়ের সাথে ভিতরে ঢুকে পড়ে আর মনে মনে দোয়া পড়তে থাকে যেন তার মা কিছু জানতে না পারে। মেয়েটা এখন কেমন আছে রে শুভ? কোন মেয়ে মা? আরে যার অ্যাক্সিডেন্ট হলো, তুই যাকে ধরে হসপিটালে নিয়ে গেছিলি। শুভা তার মায়ের কথার মাথা মুন্ড কিছু বুঝতে পারে না, শুধু বুঝার চেষ্টা করে ঠিক কি বলতে চাচ্ছে তার মা।
দেখেছিস কত রক্ত লেগে আছে গায়ে, মেয়েটা কি অনেক ব্যথা পেয়েছে? শুভা তার মায়ের কথা এবার বুঝতে পারে, কিন্তু তার মাকেই এই ঘটনা কে সাজিয়ে বলল? শুভার চিন্তার অবসান ঘটিয়ে তার মা জানায় তাদের বাংলা মিস জানিয়েছে কল দিয়ে, আর কালকে নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে। শুভার আর বুঝতে বাকি থাকে না এগুলো কার কাজ। শুভা তার মায়ের সাথে কথা বলেই রুমে চলে যায় আর লম্বা সাওয়ার নেয়। শুভা তার চুল মুছতে মুছতে ফোনে টেক্সট আসার শব্দ পায়। চুল মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখে তামিমের টেক্সট। শুভা খুব দ্বিধা নিয়ে টেক্সটটা ওপেন করে। সাজবে আমার জন্য, তাছাড়া নয়। শুভা তামিমের টেক্সটের আগা মাথা কিছু বুঝতে পারে না, বিছানায় ছুঁড়ে মারে ফোনটা। পোড়া বাড়ির দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম সরকার। একটা হাত দেওয়ালে ঠেকিয়ে রেখেছে আর অন্য হাতে ধরে রাখার সিগারেট ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। তামিম আজকে আর তার মধ্যে নেই, আটকা পড়ে গেছে এক রমণীর মায়ায়। এই 28 বছরের জীবনে কোনো নারীকে স্পর্শ না করা আমি কিভাবে একটা 19 বছরের মেয়ের মায়ায় আটকালাম বলো তো? তামিমের আবেগী কথা শুনে তার পঞ্চপাণ্ডবের মুখে হাসি চলে আসে। অবশেষে তামিম সরকারের মতো বদমেজাজি লোকও কারো মায়ায় আটকালো। ছবই প্রেম ভাই, বহুত খারাপ জিনিস, যারে ধরে তেনা তেনা কয়রা ছাড়ে। মানিকের কথা শুনে তামিমের মুড নষ্ট হয়ে যায়। শালা মুডটাই নষ্ট করে দিলি। তামিমের কথার মাঝেই মাহির বলে সরকার বাড়ি থেকে কল এসেছিল, তামিমকে যেতে বলেছে তানভীর সরকার। মাহিরের কথা শুনে তামিম আর বাকিরা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তামিম তার খোলা জিপ নিয়ে রওনা দেয় আর বাকিরা বাইক দিয়ে তার পিছু পিছু আসে। সরকার বাড়ি। আজকে সরকার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ এসেছে আজকে সরকার বাড়িতে। ভোটে তানভীর সরকারের জিতে আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ প্রায় 97% সে সুবাদে প্রায় নেতারা এসে ভিড় করে। কিন্তু আজকের এই মিটিং একটু অন্যরকমও বটে। তামিম সরকারের বিয়ের কথা হচ্ছে আজকে। স্যার, আমি বলি কি, তামিম বাবা আসলেই তার সাথে একবার কথা বলুন। দেখুন পানিমন্ত্রী, তামিম কাকে বিয়ে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। তাও স্যার, মেয়েটা জিদ ধরেছে তামিম বাবাকেই বিয়ে করবে। কে কাকে বিয়ে করছে মন্ত্রী? তামিম অন্দরমহলে ঢোকার সাথে সাথে কেমন যেন একটা নীরবতা শুরু হয়ে যায় সেখানে। তামিমকে ভয় পায় না এমন লোক খুব কমই আছে। আসলে বাবা, আপনার বিয়ের কথা বলছিলাম। তাই নাকি? যতদূর জানি আমি তো এতিম না, বাপ আছে আমার এখনো, আপনার চিন্তা করতে হবে না। তানভীর সরকার মুখে একটু হাসি নিয়ে তামিমের কাছে যায়। বাবাজান, এবার কিন্তু আপনার বিয়েটা করা উচিত। আপনার ছেলের বউ এখনো অনেক ছোট বাব্বা, আমাকে সামলানোর ক্ষমতা তার নেই। ইন্টার পরীক্ষা শেষ হোক তারপর তুলে আনবো নে। তামিমের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকে যায়। শেষমেশ তানভীর সরকারের ছেলে একটি ইন্টার পড়ুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। যদিও সকলের মধ্যে একটু আলোচনা শুরু হয়, কিন্তু তামিম সরকারের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন সাহস কারো নেই। তামিম কথাগুলো বলেই উপরে চলে যায় আর দরজা লক করে দেয়। লম্বা একটা সাওয়ার নিয়ে তামিম এসে সোজা তার বেডে বসে পড়ে আর নিজের ফোন বের করে শুভার ছবি দেখে। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবা তা তো হবে না। সকাল তামিম কিছুক্ষণ চিন্তা করে তার লোকদের ফোন দেয়। তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমার ঘুম আসতেছে না। তারপর তামিম রেডি হয়ে বেরিয়ে পড়ে, সাথে তার লোকরাও থাকে। কিছুক্ষণ পর গাড়ি থামে সুভাদের বাড়ির সামনে। তামিম নামা মাত্রই সুভাদের বাড়িওয়ালা তার কাছে চলে আসে আর থরথর করে কাঁপতে কাঁপতে চাবি তার হাতে দেয়। মাহির দে। তামিমের নির্দেশনা মতো সুভাদের বাড়িওয়ালাকে নগদ 50,000 টাকা দেয় মাহির, কারণ সুভাদের বাড়ির ডুপ্লিকেট চাবি তাকে এনে দেয় সে, যেটা দিয়ে দরজা খুলে তামিম সুভার কাছে যাবে। তাই খুশি হয়ে তামিম তাকে পুরস্কার দেয়। মানিক ভাই, আমি এক্ষুনি যাইতাছি। তামিমের কথা মতো মানিক আবে বাড়ির ভিতরে ঢুকে আর সবাইকে ক্লোরোফর্ম দিয়ে অঙ্গান করে ফেলে, শুভাকে ছাড়া। ভাই, একটা কথা কই? বল। আপনি চাইলেই তো যে কোনো বাড়ির ভেতরে যাইতে পারেন, বাধা দেওয়ার মতো কারো সাহস নাই, তাহলে এই গোপনীয়তা? মাহিরের কথা শুনে তামিম ওপরে তাকায় আর আসমানের দিকে ইশারা করে বলে, আমি চাইতেছি না সে ভয় পাক, তার পরিবার তাকে কোনো প্রেশার দিক এই রাত পর। তামিম কথাগুলো বলেই ভিতরে ঢুকে পড়ে আর বাকিরা যে যার মতো গাড়িতেই শরীর এলিয়ে দেয়। তামিম বাড়ির ভিতরে ঢুকে সোজা শুভার রুমে চলে যায় আর তার মাথার কাছে যেয়ে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে। আজকে যেন তামিমের পরীকে রাত পরীর থেকে কম লাগছে না। এই রাত পরী। তামিম ধীরে ধীরে বেশ কয়েকবার ডাকে শুভাকে, কিন্তু রাত গভীর হওয়ায় শুভা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তামিমের ডাকার পরও উঠে না। তামিম শুভার মুখ বরাবর নিজের মুখটি নিয়ে যায়।
আমার ঘুম কাইরা নিয়ে তুমি ঘুমাইতেছ, বিষয়টি বড়ই বেমানান শুভা। তামিমের কণ্ঠে অদ্ভুত এক কোমলতা আর নিঃস্বার্থ ভাব চলে আসে। তামিম শুভার আরও কাছে নিজের মুখটি নিয়ে নেই। তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থা। হঠাৎ মুখে গরম নিঃশ্বাস পড়াতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় শুভার। ঘুমের ঘুরে আবছা আবছাভাবে চোখ খোলে শুভা। চোখ খোলার সাথে সাথে তামিমকে নিজের এত কাছে দেখে গায়ের সব রক্ত যেন বরফ হয়ে যায় তার। ধরফড়িয়ে উঠে বসে শুভা। তামিম তখনও শান্তভাবে বসে থাকে শুভার সামনে। আপনি? তামিম ভ্রু কুচকে তাকায় শুভার দিকে। কেন, অন্য কেউ আসার কথা ছিল? না, কিন্তু আপনি ভেতরে কিভাবে? তামিম হঠাৎ করে শুভার হাত ধরে ফেলে। তোমাকে দেখতে মন চাইছে, চলে আসছি। একটা বাড়ির দরজা কি আমাকে আটকাতে পারবে তোমার কাছে আসা থেকে? আপনি এখানে কেন? প্লিজ যান এখান থেকে। শুভার চলে যাওয়া বলাকা বোধহয় তামিমের খুব একটা পছন্দ হয়নি। সে হুট করে উঠে দাঁড়ায় আর শুভার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে। শুভা খুব ভয় পেতে থাকে, যদি তার মা বাবা জেগে যায় তাহলে কি হবে। তামিম শুভাকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায়। শুভার পা থেকে মাথা অবধি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথায় ঘুমটা দাও, বাইরে তোমার দেবররা আছে। তামিমের কথা মতো শুভা মাথায় ঘুমটা দিয়ে নেই। ঘুমটা দেওয়া শুভাকে দেখে তামিমের মুখে হালকা হাসি ফুটে ওঠে। তোমাকে আমার বউয়ের মতো লাগতেছে এখন। তামিমের কথা শুনে শুভার শুকনো ঢোক গেলে তামিম আবার শুভার হাত ধরে বাইরে নিয়ে যায়। তামিম শুভাকে নিয়ে আসার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে, কারণ তামিমের কড়া নির্দেশ সে ছাড়া আর কেউ শুভার দিকে তাকাবে না। তামিম শুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। উদ্দেশ্য পোড়াবাড়ি। পোড়াবাড়ি রাত 2:30। চাঁদের আলোয় ভিজে আছে পোড়াবাড়ি। তামিম শুভাকে নিয়ে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় আর বেঞ্চে শুভাকে বসায়। শুভা এক কোণে বসে। তামিম কোনো কথা না বলে সোজা শুভার কোণে মাথা রেখে শুয়ে পড়ে। তামিমের এমন কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায় শুভা। তামিমের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে শুভার। তামিম আরাম করে শুয়ে পড়ে শুভার কোলে। কাল থেকে আমি ঘুমাইনি, রাত পরই আমাকে ঘুমাতে দে। শুভা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ তামিম কেন ঘুমায়নি সেটা তো শুভার জানার কথা। এতে শুভার কি দোষ সে ঘুমায়নি? খুব খারাপ লাগতে থাকে শুভার। থর থর করে কাঁপতে থাকে সে। যাকে সবাই জমের মতো ভয় পায় সে আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। শুভার এমন কাঁপাকাঁপতিতে ঘুমে কিছুটা বিঘ্ন ঘটে তামিমের। এত কাঁপাকাঁপি কেন করছিস পরি? কাঁপাকাঁপির মতো তো এখনো কিছু করিনি, যখন করব তখন কাঁপিস। তামিমের এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে শুভার ভয় বেড়ে যায় আরও 1000 গুণ। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ পর তামিমের গলা শুনে চোখ খুলে শুভা। এই 28 বছরের জীবনে শিখেছি কিভাবে মানুষ খুন করতে হয়। এখন শিখতেছি নিজের থেকে বয়সে ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। হায় রে কপাল। শুভার চোখ বেয়ে পানি পড়ে, কারণ তামিম সরকার তাকে ভালোবাসুক এটা কিছুতেই চায় না সে। শুভার চোখের পানি গড়িয়ে তামিমের মুখে পড়ে। পানি পড়তেই তামিম উঠে বসে আর নিজের হাত দিয়ে শুভার চোখের পানি মুছে দেয়। আমি ভালো মানুষ না শোভা, তোমার উচিত হয়নি আমার চোখে পড়ে। এখন সারা জীবন ভুগতে হবে তোমাকে। তামিমের কথা শুনে শুভা চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে ওঠে। শুভাকে কাঁদতে দেখে তামিম উঠে দাঁড়ায়। তারপর শুভার হাত ধরে তাকে দাঁড় করায়। তারপর তাকে নিয়ে চলে যায় জিপের কাছে। শুভাকে বসিয়ে তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা পিষে যেত। তামিমের চোয়াল খুব শক্ত। সে শুভাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। শুভাও বাড়ি আসার সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। তামিমকে এত রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহস পায় না। সবাই চুপচাপ থাকে গাড়িতে। সরকার বাড়িতে আসা মাত্র তামিম হনহনিয়ে ভিতরে চলে যায়। তানভীর সরকার তখনও জেগে আছে। আব্বাজান। জি বাবাজান। আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে কোনোদিন তোমাকে উঠাইয়ে নিয়ে আসতে পারি, আগে থেকে বলে রাখলাম আপনাকে। তামিম কথাগুলো বলে সোজা তার রুমে চলে যায়। তানভীর সরকারকে কিছু বলার সুযোগটুকুও যায় না। তামিম রুমে এসে সোজা শুয়ে পড়ে বিছানায় আর ফোন বের করে শুভার ছবি দেখে। এখন তো তোকে আমার লাগবে শোভা। তামিম খুব জোরে শুভার ছবিতে কিস করে। তামিমের নির্দেশন মতো শুভা সহ বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয়
তামিমের পার্ট অফিসের সাথের কলেজে, যেন সে শুভাকে খুব কাছে থেকে দেখতে পারে। নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে শুভাসহ আরও অনেকেই, কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না, আর হাতে বেশি দিন সময়ও নেই। তাই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তাদের ক্লাস শুরু করে দেওয়া হয়। ক্লাস শেষে শুভা তার বান্ধবীদের সাথে বের হয় বাসায় যাওয়ার জন্য, কিন্তু কলেজ থেকে বের হয়ে শুভাকে পড়ে এক মহা মুশকিলে। গেটের বাইরেই তামিমের গাড়ি রাখা। কাল রাতের পর তামিমের সামনে যাওয়াটা ও ঠিক মনে করছে না শুভা, কিন্তু তার চাওয়াতে আর কি হবে, হবে তো সেটাই যে তামিম চাইবে। শুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাব, ভাই অপেক্ষা করতেছে আপনের লাগ্গা, জলদি ওঠেন। শুভা এদিক ওদিক তাকিয়ে গাড়িতে উঠে পারে। কলেজ থেকে তামিমের পার্টি অফিস বেশ কাছে হওয়াতে খুব একটা সময় লাগে না সেখানে যেতে। শুভা গাড়ি থেকে নেমে সোজা তামিমের লোকদের সাথে ওপরে উঠে যায়। তামিম তখনও মিটিংয়ে ব্যস্ত। শুভাকে করিডোরে বসিয়ে মাহির ভিতরে চলে যায় তামিমের রুমে। ভাই, ভাবি সাপ আইছে। শুভার আসার কথা শুনে মাঝপথে মিটিং থামিয়ে দেয় তামিম। দ্য মিটিং ইজ ওভার, আপনারা বিসমিল্লাহ বলে রওনা দেন। তামিমের নির্দেশন মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে। সবাইকে বেরিয়ে পড়তে দেখে শুভা কিছুটা অবাক হয়। সে আসার সাথে সাথে সবাই বেরিয়ে যাচ্ছে কেন? কিন্তু আরও অবাক করার বিষয় হলো কেউ শুভার দিকে তাকাচ্ছে না। সবাই মাথা নিচু করে বেরিয়ে পড়ে। সবাই যাওয়ার কিছুক্ষণ পর তামিম এসে শুভার সামনে দাঁড়ায়। তামিম হঠাৎ এসে দাঁড়াতে শুভার হৃদস্পন্দ বেড়ে। তামিম কোনো কথা না বলে শুভার হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায়, আর দরজা বন্ধ করে দেওয়ালের সাথে চেপে ধরে শুভাকে। তোমাকে একটা চুম্মা দিই। জি। থ্যাংক ইউ।